আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। সকালে নিজ কার্যালয়ে ক্রীড়া কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী 30 এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম নতুন করে স্পোর্টস শুরু হবে বলেও জানান প্রধানমন্ত্রী। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতনের আওতায় এনেছে বিএনপি সরকার। সোমবার নিজ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে 129 জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড তুলে দেন তিনি। বেতনের আওতায় আসা খেলোয়াড়দের প্রতি 4 মাস পর পর পারফরমেন্স মূল্যায়ন করা হবে। পারফরমেন্সে ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ পড়বেন তারা। এই কার্ড শুধু পরিচয় নয়, এটি ক্রীড়াবিদদের মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা দিবে। একেবারে স্কুল পর্যায় থেকে ট্যালেন্ট হান্ট করে আপনার খেলোয়াড়দিকে তুলে নিয়ে আসা, এটাই হচ্ছে একমাত্র প্রকৃত পথ দেশকে খেলাধুলার ক্ষেত্রে সামনে এগিয়ে যাওয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সকল শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নে কাজ শুরু করেছে সরকার। আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সাবজেক্টগুলোর পাশাপাশি আমরা খেলাটাকে কম্পালসারি করবো। সেটার মধ্যে মার্ক থাকবে, সেটার মধ্যে পাস ফেল থাকবে, যাতে সে সেটা সিরিয়াসলি নেয়। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা সম্মানী কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না, দয়া করে। অনুষ্ঠান শেষে খেলোয়াড়রা জানান, সরকারের এই উদ্যোগ ক্রীড়া অঙ্গনের চেহারাই পাল্টে দেবে। খেলোয়াড়রা তাদের নিজেদের প্রফেশনটাকে এখন চোখ বন্ধ করে তাদের প্রফেশন হিসেবে নিতে পারবে। যেই সিদ্ধান্তটা নিল, এটা ক্রীড়া অঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিবে। আমরা সবাই চেষ্টা করব যে আরো ভালো কিছু করার এবং পারফরমেন্সটা ধরে রাখার। পেশাদার ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে পর্যায়ক্রমে 500 জন ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে অংশ নেয়া জুলাই যোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে সংসদে বিল পাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদ অধিবেশনে তিনি আরও জানান, সব গুম, খুন ও গণহত্যার বিচার করা হবে। এক প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিগত সময়ের প্রায় 1300 প্রকল্প রিভিউ করা হচ্ছে। দীপ্ত চন্দ্র পালের রিপোর্টে দেখুন বিস্তারিত। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনের চতুর্থ কার্যদিবস। দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর। প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের ইন্ডেমনিটি দেওয়ার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ। 133টি অধ্যাদেশের মধ্যে এখানে মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। আমাদের যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে সংসদীয়, এই অধ্যাদেশগুলো পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য আগামী 2 তারিখে সেখানে আমরা আলোচনা করেছি, এবং সুখের বিষয় সর্বসম্মতিক্রমে আমরা এই জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশটা পার্লামেন্টে বিল আকারে উপস্থাপন করে পাশ করার বিষয়ে একমত হয়েছে। মব কালচার বন্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা রুবিন ফারহানার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে মব কালচার থাকবে না। স্পষ্ট উচ্চারণ আমরা করেছি দায়িত্ব নেওয়ার পরে, বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো এলাও করব না। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, অপচয় ও দুর্নীতির কারণে বিগত সময়ের প্রায় 1300 প্রকল্প রিভিউ করা হচ্ছে। বিগত দিনের এই প্রকল্পগুলোকে রিভিউ করছি। অনেকগুলো প্রকল্পের মধ্যে
এখানে অপচয় দুর্নীতির ইস্যু রয়েছে। এই জন্য 1300 প্রকল্প রিভিউর আওতায় আছে। 500-এর অধিক প্রকল্প 10% বাস্তবায়ন এখনো হয়নি। এ সময় তিনি আরো জানান, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। জ্বালানি সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে নিরলসভাবে কাজ করছে মন্ত্রণালয়। বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নাই। গত বছরের তুলনায় এবছর বেশি সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনের 4র্থ কার্য দিবসে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ডিজেল অকটেন মজুদের অগ্রিম ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। সংকট মোকাবেলায় প্রস্তুত আছে সরকার। চাহিদা ছিল 1200 এবং 1400 মেট্রিক টন, অথচ চলতি বছরে 1 থেকে 23 তারিখ পর্যন্ত অকটেনের বিক্রির পরিমাণ হয়েছে 28,939 মেট্রিক টন। মাননীয় স্পিকার, অর্থাৎ প্রতিদিন গড়ে 1258 মেট্রিক টন। এই ক্ষেত্রে স্পষ্ট হয় যে বাজারে জ্বালানি প্রবাহ অব্যাহত রয়েছে। প্রয়োজনীয়তে জ্বালানি সংগ্রহের মাধ্যমে মজুদ প্রবণতা থাকায় সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এ পর্যন্ত সারা দেশে অবৈধভাবে মজুত করা 2,08,650 লিটার তেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। ইন্দোনেশিয়া থেকে আরও 2 কার্গো জ্বালানি তেল আসছে জানিয়ে তিনি বলেন, রাশিয়া থেকে পরিশোধিত 6 লাখ টন তেল আনতে নিষেধাজ্ঞা শিথিল চেয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে সরকার। বর্তমানে দেশে 1,33,000 মেট্রিক টন জ্বালানি মজুদ আছে বলে জানান এই কর্মকর্তা। 30 মার্চ একটা 3 এপ্রিল এই দুটো আমরা পাচ্ছি, এটা একদম কনফার্ম চলে আসছে। এখানে আমার প্রায় 54,600 মেট্রিক টন। আমরা জাস্ট নিকট ভবিষ্যৎটা আমাদের কীরকম সেটা বলে দিতে পারি, এবং সেটাই আপনাদেরকে বলছি ইনশাল্লাহ, যে আপনারা উদ্বিগ্ন না হয়ে আমরা মানুষকে আশ্বস্ত করি যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় দেখা দেওয়া জ্বালানি তেলের সংকট আর আতঙ্ক যেন কাটছে না। রাজধানী সহ দেশের বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে আজও যানবাহনের দীর্ঘ সারি। অপেক্ষমান যানবাহন মালিক, চালক, কর্মচারীদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। গাড়ির চাপ বেশি হওয়ায় রেশনিংয়ের মাধ্যমে নির্ধারিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে বলে জানায় অনেক পাম্প সংশ্লিষ্ট। তেলের পাম্প পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছে উভয় পক্ষ। আমি এই সংকটের পরে এই প্রথমে আসছি। সকাল ভোর 5টা থেকে আমি এই সিরিয়াল ঠেলতেছি, এখন পর্যন্ত পাম্পে ঢুকতে পারি নাই। যারা তেল দিচ্ছে তারা মজুদদারির সাথে সংযুক্ত কিনা, অবশ্যই এখানে তো সরকারের তদারকি থাকতে হবে। তা না হলেও তো হবে না, জনগণের আস্থা অর্জন করতে হবে। এই দীর্ঘ সারি আর কতদিন চলবে? তেলের অবস্থা তো ভালো না, দেশের পরিস্থিতি খুবই সংকটাপূর্ণ। আমাদের ডেলি 3-4 লিটার তেল লাগে, আমরা তেল পাইতেছি ডেলি 2 লিটার। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেশের বিভিন্ন স্থানে তেল সংকটের খবর জানাচ্ছেন সাকিব আল হাসান। গাজীপুরের কালিয়াকৈরে জ্বালানি তেলের সংকটে চরম ভোগান্তিতে পড়েছে মোটরসাইকেল চালক, স্থানীয় পরিবহন ও দূরপাল্লার পরিবহনের চালকরা। সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরে 15টি ফিলিং স্টেশনের মধ্যে 2-1টি পাম্পে তেল দিতে দেখা গেলেও রয়েছে দীর্ঘ লাইন, তবে অধিকাংশ পাম্প বন্ধ রয়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ার কথা বলছেন ঢাকার শিল্পাঞ্চলীয় এলাকা আশুলিয়ার পাম্প মালিকরা। একটি পাম্পে যেখানে প্রতিদিন 2 থেকে 3 গাড়ি তেল প্রয়োজন, সেখানে 2 থেকে 3 দিন পর তেল পাচ্ছেন, ফলে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। পাবনার ঈশ্বরদীতে তেল নিতে পাম্পে ভিড় করছেন শত শত গাড়ির চালকরা। পেট্রোল ও অকটেনের পাশাপাশি সংকট দেখা দিয়েছে ডিজেলের। যশোরের চৌগাছায় জ্বালানি তেল সংকট মোকাবেলায় বিভিন্ন পাম্প পরিদর্শন করেন চৌগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা। জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে দ্বীপ জেলা ভোলায়। গেল কয়েকদিন ফিলিং স্টেশনে ডিজেল বিক্রি হলেও আজ তাও পাচ্ছেন না ভোক্তারা।
খুলনায় সন্ধ্যা হতেই বন্ধ হয়ে যাচ্ছে ফিলিং স্টেশন। মেশিনের গায়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তেল না থাকার সাইনবোর্ড। প্রয়োজনীয় তেল কিনতে সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড় করছেন অনেক মানুষ। এদিকে বরগুনার পাথরঘাটায় জ্বালানি তেলের সংকটে চরম বিপাকে পড়েছেন জেলে ও ট্রলার মালিকরা। পর্যাপ্ত তেল না পাওয়ায় সাগরে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। শতাধিক গাড়ি পাম্পে রেখে চলে গেছেন মালিকরা। পেট্রোলের অভাবে বন্ধ হয়ে গেছে বাস চলাচল। চাহিদার 1/3 তেলও না পাওয়ার কথা বলছেন পাম্প মালিক। গাড়ির সাথে সাথে বন্ধ, আমার গাড়ি কামাই নাই, কোনো বাজার ঘাট করতে না। এখানে 7:30 থেকে দাঁড়ানো, এখন প্রায় 10টা বাজে, সেই থেকে এখনো দাঁড়ানো। শুধু এই একটা দোকানই তেল দেয়, এই তেল দিতে আছে, এই জন্য আমাদের অনেক উপকার হচ্ছে। জ্বালানি তেল মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সিলেটের 2টি ডিপোতে সার্বক্ষণিক পাহারায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সীমান্ত এলাকা দিয়ে জ্বালানি তেল পাচার ও অবৈধ পরিবহন রোধে বিজিবির বাড়তি টহল জারি করা হয়েছে। জ্বালানি তেল দেশ থেকে সেটা ট্যাঙ্কিতে করেই হোক অথবা অন্যভাবে কোনো ব্যারেলে করে অবৈধভাবে যেন এই আমাদের জ্বালানি তেল পার্শ্ববর্তী দেশে পাচার না হয় সেই ব্যাপারেও আমরা সজাগ আছি। আমরা নিয়মিত তল্লাশি কার্যক্রম করছি। রাঙামাটিতে তেলের কালোবাজারি ঠেকাতে সপ্তাহে 3 দিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত অকটেন ও 3 দিন ডিজেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। পাম্পগুলোতে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এছাড়া ময়মনসিংহের ভালুকা, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা ও মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে পাম্পে ক্রমেই বাড়ছে জ্বালানি তেলের সংকট। সাকিব আল হাসান, RTV। ইউনিসেফের মাধ্যমে 604 কোটি টাকায় হাম, রুবেলা সহ 6 ধরনের ভ্যাকসিন কেনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। হামের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। 2018 সালের পর দেশে হামের বিষয়ে কোনো ক্যাম্পেইন করা হয়নি, তাই সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তৈরি করা হবে খুব শীঘ্র ওনাদের সাইড থেকে আমাদের সাইড এবং ওনারা ফ্রিকোয়েন্টলি মিটিং এ বসে তারা একটা গাইডলাইন তৈরি করবেন, হাউ দে ক্যান হেল্প আস, হাউ উই ক্যান টেক দ্য হেল্প, হাউ আমরা কিভাবে সাহায্যটা নিব, ওনারা কিভাবে সাহায্যটা দেবেন, সাহায্যটা কিভাবে আমরা বিনিয়োগ করবো। যেমন ধরেন টিউবারকুলোসিসের ল্যান্ডিং করবেন। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান এবং তেহরানের কঠোর অবস্থানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে। সরাসরি আলোচনার পথ বন্ধ বলেই জানাচ্ছে ইরান। অন্যদিকে পাল্টাপাল্টি হামলা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। ওয়াশিংটনের দেয়া 15 দফা প্রস্তাব অযৌক্তিক বলে নাকচ করে দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনাই হয়নি তাদের। পাকিস্তানে যে বৈঠক হয়েছে তা তারা নিজের উদ্যোগেই করেছে। ইরান সেখানে যোগ দেয়নি বলে নিশ্চিত করেন তিনি। খবরهایی که در این چند روز مطرح شد در رابطه با بحث سفیرمون ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরান। আঘাতের তীব্রতার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে IRGC। গত সপ্তাহে তাকে হত্যার দাবি করেছিলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফার বাজান তেল শোধনাগারে আগুন ধরে গেছে। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এছাড়া ইরাকের মোহাম্মদ আলা এয়ারপোর্টেও রকেট হামলায় একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। একই সঙ্গে লেবাননে সামরিক অভিযান আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে ইরানকে সামাজিক মাধ্যমে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক পোস্টে তিনি বলেন, ইরান চুক্তিতে না আসলে আর হরমুজ প্রণালী খুলে না দিলে তাদের বেসামরিক বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্র এবং খার্ক দ্বীপে ভয়াবহ হামলা চালানো হবে। বিনিয়ামিন, RTV।
ঈদ উল ফিতরে দেশের সড়ক মহাসড়কে ৩৪৬টি দুর্ঘটনায় ৩৫০ জন নিহত হয়েছে। এছাড়া রেলপথে ২৩ দুর্ঘটনায় ৩৫ জন আর নৌপথে ৮ দুর্ঘটনায় ৮ জন নিহত। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। সংগঠনটি জানায়, গেল বছরে ঈদের তুলনায় এবারে প্রাণহানি ৮.26% বেড়েছে। ঈদ যাত্রায় দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে খোলা ট্রাক ও বাসের ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত সহ কয়েকটি বিষয় তুলে ধরা হয়। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। এবারের ঈদ যাত্রায় কুমিল্লার পদুয়ার বাজারে বাস ট্রেন সংঘর্ষ, রাজবাড়ীর দৌলদিয়া ঘাটে পদ্মা নদীতে পড়ে বাস ডুবে যাওয়া কিংবা রাজধানীর সদরঘাটে 2 লঞ্চের সংঘর্ষে নিহতের ঘটনা নতুন সমালোচনার জন্ম দেয়। এত দুর্ঘটনা আর মৃত্যুর পরেও সড়ক পরিবহন মন্ত্রী জানান, স্বস্তিদায়ক ছিল এবারের ঈদ যাত্রা। ঈদের জার্নি স্মুথ হয়েছে বলে আমি মনে করি, কারণ 1.5 কোটি মানুষ 3 দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। কোথাও কোনো বড় ধরনের 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। যদিও ঈদ যাত্রার শুরুর দিন 14 মার্চ থেকে ঈদ যাত্রার শেষে কর্মস্থলে ফেরা 28 মার্চ পর্যন্ত 15 দিনের প্রতিবেদন তুলে ধরতে সংবাদ সম্মেলন করে যাত্রী কল্যাণ সমিতি, যেখানে উঠে আসে সড়ক, রেল ও নৌপথে মোট 377টি দুর্ঘটনায় 394 জন নিহত ও 1288 জন আহত হয়। দেশে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং রিপোর্টিং ব্যবস্থায় একটি বড় ধরনের দুর্বলতা রয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 377টি দুর্ঘটনায় 394 জন নিহত হয়েছে, 1288 জন আহত হয়েছে। এবছর বাস মালিক সমিতির নৈরাজ্যের কারণে গেল বছরের 2 ঈদের তুলনায় দুর্ঘটনা বেড়েছে বলে জানায় যাত্রী কল্যাণ সমিতি। এবারের ঈদে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা, পরিবহনে বিশৃঙ্খলা অতীতের 2টি ঈদের তুলনায় বেড়েছে। এছাড়াও দুর্ঘটনা রোধে 13 দফা সুপারিশ তুলে ধরে সংগঠনটি। সড়কে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, দক্ষ চালক ও উন্নত বাস নেটওয়ার্ক গড়ে তোলা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, উন্নত মানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আমরা নতুন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আগামী ঈদে এমন নৈরাজ্য বন্ধ করতে সরকারকে আরও জোরালো ভূমিকা নেওয়ার আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সড়কের মাঝখানে থাকা প্রতিটি রেল ক্রসিংগুলো যেন একটি মৃত্যুফাঁদ। গত 15 বছরে রেল খাতে 1.5 লাখ কোটি টাকা বিনিয়োগ হলেও ছোঁয়া লাগেনি আধুনিকায়নের। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, পরিচালনায় দরকার আধুনিকায়ন। দেশে প্রায় 3000 লেভেল ক্রসিংয়ের 50%-এরও বেশি অবৈধ। দুর্ঘটনা রোধে এগুলো দ্রুত বন্ধ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সাকিবুর রহমানের আরেকটি রিপোর্টে থাকছে বিস্তারিত। যেন সড়কের বুক চিরে তীব্র গতিতে ছুটে আসছে ট্রেন। সামান্য অসতর্কতায় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। দেশের অনেক লেভেল ক্রসিংয়ে সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি বিকল, নষ্ট শব্দযন্ত্র, নেই সংকেত লাইট, আবার ব্যারিকেড থাকলেও তা ভাঙাচোরা। ফলে ঘটছে দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। সিগন্যাল পরিচালনা কক্ষে গিয়ে দেখা যায় নষ্ট সিগন্যাল বক্স, আবার কোথাও কোথাও বিকল হয়ে পড়ে আছে সিগন্যাল আদান প্রদানের টেলিফোনও। তাই তো ট্রেনের অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে থাকে গেটম্যানরা। 5 মিনিট আগে ফোন দিলে আমি 5 মিনিট আগে থেকে গেট ফেলানোর চেষ্টা করি, অনেক সময় ফেলাইতে পারি না। এখন আপাতত আমরা দেখে ফেলাই, সব গেটেই কলিং বেল আছে, কিন্তু এই গেটে নাই। শুধু তাই নয়, যাত্রীদের মধ্যেও নেই সচেতনতার বলাই। ট্রেন আসার খবরে ব্যারিকেড দেয়া হলেও দেখা যায় তা ভঙ্গ করে রাস্তা পারাপার হতে। ট্রেন আসার আগে আমরা জানি যে ট্রেন আসতেছে, তার আগে আমরা সতর্ক হয়ে চলে যাই এখান থেকে। তা তো অবশ্যই দেখতে আসি, তো আমরা দুর্ঘটনা এগুলো নিজের একটু সতর্কই থাকি। দেশে 3000-এর বেশি রেল ক্রসিং থাকলেও তার অর্ধেকের বেশি অবৈধ আর অনিরাপদ। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা এড়াতে রেল ক্রসিং আধুনিকায়নের কোনো বিকল্প নেই। বিনিয়োগ তো অনেক হলো, বিনিয়োগটা আসলে মূল্যায়ন করতে হবে যে বিনিয়োগটা আসলে জায়গা মতন হয়েছে কিনা। সে জায়গায় আসলে আমি মনে করি যে রেলের, যখন আমরা বলি মডার্ন রেলওয়ের ধারে কাছে আমরা নাই। রেল মানে কোনো অবকাঠামো না, শুধু রেল পরিচালনা করতে হয়। রেলের যে পরিমাণ আসলে লেভেল ক্রসিং আছে 50% আসলে অরক্ষিত।
রেল ক্রসিংয়ের দায়িত্ব পালন করা বেশিরভাগ গেটম্যানের চাকরি দেয়া হয় আউটসোর্সিংয়ের মাধ্যমে, ফলে থাকে না কোনো অভিজ্ঞতা। এজন্য দায়িত্বরতদের এ বিষয়ে ট্রেনিং দেওয়ার প্রতি জোর দেন পরিবহন বিশেষজ্ঞরা। গেট আছে, গেটম্যান আছে, তাদের আসলে ন্যূনতম যে প্রয়োজনীয়তা সেটা আসলে দিতে হবে। অধিকাংশ গেটের পাশে দেখবেন খুপড়ি একটা ঘর, সেখানে শৌচাগার নাই, বিশ্রাম নেওয়ার জায়গা নাই। আধুনিক রেল মানে কি, আপনি গতি বাড়াতে চাচ্ছেন, রেলের ফ্রিকোয়েন্সি বাড়াতে চাচ্ছেন, তাহলে তো আপনার দক্ষ জনবল লাগবে। বছরের পর বছর রেল চলছে ঝুঁকে ঝুঁকে। এজন্য দেশের রেল ব্যবস্থাতে সম্পূর্ণ আধুনিকায়ন না হয় তাহলে প্রতিদিনই বাড়বে দুর্ঘটনা এবং মৃত্যুর মিছিল। সাকিবুর রহমান, RTV, ঢাকা। আওয়ামী শাসনামলে আয়নাঘর খ্যাত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয় সোমবার। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য দেন গুমের শিকার মোহাম্মদপুরের শিক্ষক ইকবাল চৌধুরী। পরে এ ট্রাইব্যুনালে ২৪-এর মানবতাবিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের দিন পিছিয়ে ৯ এপ্রিল নির্ধারণ করা হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ১১ আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ১ এপ্রিল। গায়ের জোরে বিএনপি সংবিধানকে ধ্বংসের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। দুপুরে সুপ্রিম কোর্টে গণভোট ও জুলাই সনদ আদেশ সহ বেশ কিছু অধ্যাদেশ বাস্তবায়ন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অহংকার আর শক্তি প্রদর্শন করলে ফলাফল ভালো হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন এই আইনজীবী। বলেন, এসব অধ্যাদেশ বাতিল করলে জাতি আশাহত হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক গৃহীত মেজর সংস্কার প্রক্রিয়ার বিরোধিতা করছে সরকার। পার্লামেন্টকে মেজরিটির জুড়ে ব্যবহার করে এগুলো করা উচিত না, বরংস স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে উপযুক্ত সমাধান বের করা উচিত। আদারওয়াইজ কান্ট্রি উইল সাফার এ লট। বিদেশে পাচার হওয়া প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকা দেশে ফিরিয়ে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুপুরে সিআইডি ভবনে সংবাদ সম্মেলনে ডিআইজি আবুল বাশার তালুকদার জানান, ক্রিপ্টোকারেন্সি ও ফরেন্স ট্রেডিংয়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে এসব অর্থ পাচার করা হয়। ভুক্তভোগীর খিলগাঁও থানার মামলার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ও কূটনৈতিক সহায়তায় এ টাকা উদ্ধার করা হয় বলে জানায় সিআইডি। তদন্তকালে জানা যায় ওকেএক্সে অবস্থানরত অর্থ এমটিএফই প্রতারণী একটা বিশেষ বড় অংশ। এ পর্যন্ত এমটিএফই প্রতারণায় উক্ত ওয়ালেট হতে প্রায় ১৩০ মিলিয়ন ক্রিপ্টো লেনদেন করা হয়েছে। এ বিষয়ে ওকেএক্স এক্সচেঞ্জের লিগ্যাল টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে উক্ত অর্থ ফেরত প্রদানে আগ্রহ প্রকাশ করেন। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের দাফন সম্পন্ন হয়েছে। বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় এই জানাজায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেন সরকারি মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, বিরোধী দলীয় নেতা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান মৃতের কফিনে শ্রদ্ধা জানান। পরে দিলারা হাফিজের দ্বিতীয় জানাজা ঢাকা সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। গেল শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ। ঢাকার ধামরাইয়ে বিভিন্ন শিল্প কারখানার দূষিত বর্জ্যে মরা খালে পরিণত হচ্ছে গাজীখালী নদী। বিষাক্ত বর্জ্য পরিশোধন না করে সরাসরি নদীতে ফেলায় হুমকির মুখে পড়ছে নদীর জীববৈচিত্র্য। নোংরা পানি আর ময়লা আবর্জনার দুর্গন্ধে দুর্বিষহ হয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার মানুষের জীবন। ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। ধামরাই থেকে রাজিউল হাসান পলাশের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
ধলেশ্বরী নদী থেকে উৎপন্ন হয়ে ঢাকার ধামরাই উপজেলার বারবাড়িয়া, বাথুলি, সুতিপাড়া, নান্নার দিয়ে প্রবাহিত হয়ে বংশী নদীতে গিয়ে মিশেছে গাজীখালী নদী। 2 যুগ আগেও স্বচ্ছ পানি দেখা যেত এই নদীতে, যা ব্যবহার হতো কৃষি ও মানুষের গৃহস্থলীর কাজে। আজ তা কেবলই অতীত। স্থানীয় কয়েকটি শিল্প কারখানার করার গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে গাজীখালী নদী। বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত বর্জ্য পরিশোধন না করে ফেলা হচ্ছে নদীতে। এতে জীববৈচিত্র্যের পাশাপাশি হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। এই নদীর পানি যে মানুষে ভাত রান দেখাইছে, গোসল তো দূরের কথা, ভাতও নিয়ে রান দেখাইছে, আর সেই পানিতে এখন মানুষে হাতও দেয় না। বন্দর ছুটে থাকাই যায় না জায়গায়, ইন্দে চালায় আমাদের আর বন্দর ছুটে অসুখ বিসুখ বেশি হচ্ছে। শুধু এই নদী নষ্ট হয় নাই, এই ধলেশ্বরী যে নদী তালিবপুর ইউনিয়ন থেকে সাভার পর্যন্ত পুরো নদীটা নষ্ট হয়ে গেছে। আমরা চাই যে মিল কারখানার যে পানিগুলা যে এখানে ফালায়, জানি পানি নিষ্কাশন করে ফালায়, এর কারণে অনেক জনদুর্ভোগ হইতেছে, মানুষের অনেক অসুবিধা হয়। তবে নদী দূষণের এমন গুরুতর অভিযোগ অস্বীকার করছে অভিযুক্ত কারখানা কর্তৃপক্ষ। আমরা ইটিভিতে পানি আমরা প্রসেসিং না করে সরাসরি আমরা নদীতে ফেলাই, এই কথাটা সম্পূর্ণরূপে মিথ্যা। প্রতিদিন 10 টনের মতো, 10 থেকে 12 টনের মতো পানি রিফাইনারি থেকে হয়, যেটা দেখা গেছে আমাদের যে হাউস করেছে আগামীতে 1 বছর আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো। কোনো জায়গায় পানি ফালানোর দরকার পড়ে না, আমরা কোনোভাবেই নদীতে পানি আমরা ফালাচ্ছি না। নদী রক্ষায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমার এখানে যে নদী দূষণের জন্য যে কিছু ফ্যাক্টরি দায়ী, যদি সত্যিকার দায়ী থাকে, যদিও তারা বলতে তারা ইটিপি চালু আছে, তবে আমরা শীঘ্রই অভিযান দেব এবং সাথে পরিবেশ অধিদপ্তরকে নিয়ে যদি তারা ইটিপি শুধুমাত্র সেট আপ করে, ব্যবহার না করে, তাহলে আমরা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব। জনস্বাস্থ্য সুরক্ষা ও নদীটিতে প্রাণ ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। নীলফামারীর ডিমলার তিস্তা ব্যারেজ জলঢাকা মহাসড়কে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে উপজেলার দক্ষিণ ঝুনাগাছ স্লুইস গেট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সংঘবদ্ধ একটি ডাকাত দল 20 থেকে 25টি গাড়ি আটকে গণডাকাতি করে। অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেয় নগদ 50 থেকে 60 লক্ষ টাকা এবং 50টির মতো মোবাইল ফোন। ভুক্তভোগীরা জানান, রাতের আধারে রাস্তা অবরোধ করে 20 থেকে 30 জনের একটি মুখোশধারী ডাকাত দল। পরে পণ্যবাহী ট্রাক, পিকআপ, প্রাইভেট কার সহ প্রায় 25টি যানবাহনে লুটপাট চালায়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সুন্দরবনের বাঘেরহাটের মোংলা অংশে কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর একটি আস্তানা ধ্বংস করেছে কোস্টগার্ড। সোমবার ভোরে মোংলার হারবাড়িয়া সীমান্ত খাল এলাকায় বিশেষ এ অভিযান চালানো হয়। কোস্টগার্ড জানায়, উপস্থিতির টের পেয়ে দস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে আস্তানা থেকে একটি ওয়াকিটকি, রান্নার সরঞ্জাম সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড। সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর একটি আস্তানা চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকিটকি, রান্নার কাজে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ আরো অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।